প্রিয় ছাত্রছাত্রীরা যারা এবছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে চলেছো বাংলা বিষয়টি নিয়ে, আজকে আমি তাদের সঙ্গে কয়েকটা কথা বলতে এলাম। কি বিষয়ে কথা? যে আমাদের পাঠ্য যা রয়েছে তা আমরা কিভাবে পড়ব, কিরকমভাবে তাকে রিভাইজ করব এবং কি রকমভাবে তাকে মনে রাখবো, এইসব বিষয়গুলো নিয়ে একটা নির্দেশিকা তোমরা বলতে পারো। তো দেখো, সিলেবাসটা খুব বড়। তাকে যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা মাফিক না পড়ি, তাহলে সেটা একদম পার করা অসাধ্য হয়ে যাবে, তাই না? কিন্তু তোমরা সকলে বাংলার ছাত্রছাত্রী। আমি জানি তোমরা সকলে সেই সব বিষয়ই পড়তে চলেছো যা আগেও পড়েছো। কাজেই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। সেই এই যে সিলেবাস, এত বড় সিলেবাস এবং পরীক্ষাটাও যথেষ্ট পরীক্ষা, সেটা তোমরা কিভাবে অনায়াসে পার করতে পারো সেটার জন্যই একটা পথ নির্দেশিকা মতন বলতে পারো। দেখো, আমি প্রথমেই যেটা রাখতে চলেছি সেটা হচ্ছে আমরা কি পড়ব। আমরা নবম এবং দশম শ্রেণীর নিরিখে কথাগুলো বলছি। নবম দশম শ্রেণীর নিরিখে আমরা প্রথমে পড়ব সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার। তারপরে আমরা পড়ব সাহিত্যের ইতিহাস, ভারতীয় সাহিত্য ও আন্তর্জাতিক সাহিত্য, যাকে অনুবাদ অনুষঙ্গ বলা হয়েছে, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এবং ব্যাকরণ। এই সত্যি কথা বলতে কি, দেখতে গেলে এখানে আমাদের ৫টা মাত্র টপিক, কিন্তু এই ৫টা টপিকের ভিতরে আরো অজস্র বিষয় ঢুকে রয়েছে খুঁটিনাটি হয়ে। সেগুলো একটু ডিটেলসেও আমরা দেখে নিই। কারণ প্রথমে মাথার মধ্যে থাকা দরকার যে আমাদের পাঠ্য ঠিক কতটা এবং কি। ব্যাকরণে প্রচুর রয়েছে অংশ। আর পাঠ্যপুস্তকও কিছু কম নেই, কিন্তু দেখো পাঠ্যপুস্তক নির্ভর যে প্রশ্ন, সেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার, সেখানে প্রচুর গদ্য পদ্য রয়েছে। সে হবে সবটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং গণি, এখান থেকেও প্রশ্ন আসবে। কি বিষয়ে প্রশ্ন? লেখক পরিচয়। প্রশ্নের বিষয়গুলো এরকম হবে, সেটা বলে দেওয়া হয়েছে যে লেখক পরিচয়, বিষয়বস্তু কি আছে সেটার ওপর, চরিত্র, কোন কোন চরিত্র। ধরো তুমি একটা ছোট গল্প পড়লে, সেখানে চরিত্রগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হবে, তাদের নাম কি, যদি নাম থাকে হয়তো একবার নাম ব্যবহার করা হয়েছে। যেমন দাম ছোট গল্পটি একবার মাস্টারমশাই ডাকছেন সুকুমার, এই জায়গাটা খুব খেয়াল করতে হবে কিন্তু, যে চরিত্রের নাম কি। আর রসবিচার, যে কি আমরা বুঝতে পারছি, এটা কি রস নিষ্পত্তি হচ্ছে। রস জানো, রস পড়েছো সকলেই। আর একটা যেটা হয়, উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা। তোমরা তো জানোই যে এক একটা গল্পের মধ্যে কত রেফারেন্স থাকে, হ্যাঁ, কত পুরাণ প্রসঙ্গ থাকে, কত ঐতিহাসিক প্রসঙ্গ থাকে। এই সমস্ত কিছু তোমাদের জানতে হবে। যদি ভাষাতাত্ত্বিক টিকা থেকে থাকে সেটা, যদি কোনো প্রবাদ প্রবচন থাকে সেটা, এই সমস্ত কিছু তোমাদের ভালো করে দেখতে হবে এবং খেয়াল করতে হবে। ঠিক আছে? আর কি থাকতে পারে? ব্যাখ্যা এবং ভাষা নির্ভর পাঠ, অর্থাৎ ব্যাকরণ অংশ। এই হলো আমাদের পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন। তার মানে এখানেও আমার বেশ দুটো বই এবং দুটো উপন্যাস তথা ডায়েরি, এইগুলো থেকে খুব ভালো করে আমাদের প্রিপারেশনটা নিতে হবে। তারপরে কি আসছে? ২ নম্বর হচ্ছে সাহিত্যের ইতিহাস। সবাই আমরা বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী যারা তোমরা দেখছো। তো সাহিত্যের ইতিহাস বহু চর্চার ফল, বহু বছর ধরে আমরা চর্চা করছি। তাই এই বিষয়ে তো ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু ভাবার আছে, আমরা দেখো জানি, কিন্তু সাল তারিখগুলো মনে রাখা একটা বড় ব্যাপার। এটা একটু মনে রাখতে হবে। কার আবিষ্কার, কার সম্পাদনা, এটা মনে রাখতে হবে। কে কোন শতকের কবি, এটা মনে রাখতে হবে। তো আমরা এখানে জানি, আমরা সাহিত্যের ইতিহাসকে যে কয়েকটা যুগে ভাগ করেছি, তাকে এখানে দুটো ভাগে দেওয়া হয়েছে। প্রাচীন এবং মধ্যযুগে একটা ভাগে দেওয়া হয়েছে, আর একটা ভাগে ২০ শতক পর্যন্ত আধুনিক যুগকে দেওয়া হয়েছে। কেমন? প্রাচীন এবং মধ্যযুগের মধ্যে কি করছে? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চর্যাপদ, কেননা চর্যাপদের ভাষা অংশটা খুব কঠিন।
শ্রীকৃষ্ণ কীর্তনও কিন্তু কিছু কম কঠিন নয়। তো এগুলো খুব ভালো করে দেখতে হবে। কতজন পদকর্তা চর্যাপদে পদ লিখেছেন, কোনটা খণ্ডিত অবস্থায় পাওয়া যায়, কতগুলি টিকা আছে, কে প্রথম টিকাকর্তা, এরকম অজস্র বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আরও চর্যাপদের সমাজচিত্র, কোন পদকর্তা কোন বিষয়ক পদ লিখেছেন, এমনকি কোনো পদের অংশও তো তুলে দিতে পারে টিকার লেখা সেটা বলার জন্য। ভাষাতত্ত্বের দিক থেকে এই শব্দের অর্থ কি? যেমন রুখের তেন্তলি কুম্ভীরে খায়, রুখের মানে কি? এই রকম ভাবে প্রশ্ন চর্যাপদ থেকে আমাদের প্রস্তুত করতে হবে। আমরা সকলেই জানি, আমি আবারও বলছি, সাহিত্যের ইতিহাস আমরা প্রত্যেকে পড়ে এসেছি, কিন্তু এবার পরীক্ষা দেওয়ার জন্য পড়ার ধরনটা কি হবে সেটা নিয়ে আলোচনা। চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, যে পদাবলীর পদকর্তাদের আমরা পড়ে এসেছি ছোট থেকে। ছোট থেকে মানে আমাদের যখন থেকে বাংলা সাহিত্যের সঙ্গে নিবিড় পাঠ শুরু হলো তখন থেকে বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এই অবধি আমরা পদাবলীর পদকর্তাদের পাচ্ছি চণ্ডীদাস থেকে গোবিন্দ দাস পর্যন্ত। তা দেখো আমরা চণ্ডীদাস এবং জ্ঞানদাস, বিদ্যাপতি এবং গোবিন্দ দাস দুজনকে মিলিয়ে মিলিয়ে পড়বো, একটা কম্পারেটিভ স্টাডি করতে পারি। কারণ এদের দুজনের পদ যাদের যাদের আমি বললাম, এই চণ্ডীদাস এবং জ্ঞানদাস, বিদ্যাপতি এবং গোবিন্দ দাস, এই সেট যেটা আছে, এদের পদ কিন্তু অনেক সময় একাকার লাগে, একই রকম লাগে, তাই না? কারণ একে অপরের ভাব শিষ্য এরা। এইবারে আমরা আসছি মঙ্গল কাব্যের মধ্যে। সব পদকর্তা নেই, এটাই যা বাঁচোয়া। চৈতন্য পূর্ববর্তী যুগের দুজন এবং চৈতন্য পরবর্তী যুগের দুজন। এবার আমরা আসছি মুকুন্দ চক্রবর্তী, অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র বিজয়গুপ্ত, অর্থাৎ আমরা পাচ্ছি চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, মনসামঙ্গল, ধনরাম চক্রবর্তী অর্থাৎ ধর্মমঙ্গল। তাহলে আমরা মঙ্গল কাব্যের মধ্যে এই কয়েকজনকে পাচ্ছি, সবাইকে পাচ্ছি না, এটাও আরেকটা মাচোয়া ব্যাপার। কিন্তু এরা কখন কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন শতকের কবি, এগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। দেখো, কনফিউশনের সম্ভাবনা কিন্তু এখানে অনেকটা কমে যাচ্ছে, আমি তোমাদেরকে বলছি। কারণ একই বিষয়ের অখ্যাত কবিদের যখন দিয়ে দেওয়া হয় তখন সেটা আরো কঠিন হয়, কেননা সেগুলো আমাদের, যেমন ধরো রামদাস সাধক যদি বলা হয়, রামদাস সাধক কোন শতকের কবি হঠাৎ আমাদের মনে পড়বে না। কি ভাগ্যিস এখানে কিন্তু কবিদের একদম বিশেষ করে নাম দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আমাদের কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, কৃত্তিবাস ওঝা। এবার চলে আসছি আমরা অনুবাদ সাহিত্যের। কৃত্তিবাস ওঝা, মালাধর বসু এবং কাশিরাম দাস, একদম তিনজন প্রধান, একজন রামায়ণ, একজন ভাগবত এবং একজন মহাভারতের অনুবাদকর্তা, তিনজনকে আমরা পাচ্ছি। সুতরাং তোমাদের কিন্তু মানে আমি কি বলবো, ব্যাপারটা অনেক মানে লাইট হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, কিন্তু অনেক বেশি পড়তে হচ্ছে না। যেমন শ্রীকর নন্দী পড়তে হচ্ছে না, পরাগলি মহাভারত পড়তে হচ্ছে না, এইগুলো একদম পার্টিকুলারলি পড়তে হচ্ছে, কাজেই চিন্তার কিছু নেই। আচ্ছা, এবারে আমরা দেখছি যে চৈতন্য জীবনী কাব্য, তার মধ্যে আমরা পাচ্ছি বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, হলো দুজনকে পাচ্ছি, প্রধান দুজন চৈতন্য জীবনীকার, একজন চৈতন্য ভাগবত লিখছেন, একজন শ্রী চৈতন্য চরিতামৃত লিখছেন, ঠিক আছে? এবারে আমরা পাচ্ছি আলাউল, মুসলিম কবিদের পাচ্ছি, রাজসভার আলাউল, হ্যাঁ, দৌলত কাজী, এবং মধ্যযুগের ইসলামী সাহিত্য। আর শাক্ত পদাবলীর মধ্যে পাচ্ছি রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য। তো একদম প্রধান প্রধান কবিদের এখানে ধরা হয়েছে। তো এগুলোর উপর মনোযোগ দাও এবং খুঁটিয়ে পড়ো, পদগুলিকে পড়ো। অনেক বড় কিন্তু প্রাচীন এবং মধ্যযুগ, সেখান থেকে অনেক ছেটে দেওয়া হয়েছে, তাই তোমাদের কোনো অসুবিধা হবে না যদি খুব নিয়ম অনুযায়ী বা নিয়মবদ্ধভাবে পড়াশোনা করো, সুশৃঙ্খলভাবে যদি পড়াশোনা করো, একটা সঠিক প্ল্যান নিয়ে, একটা সঠিক পরিকল্পনা মাফিক পড়াশোনা করো, তাহলে কিন্তু এই যে সিলেবাসটা প্রাচীন এবং মধ্যযুগে সহজেই তোমরা অতিক্রম করতে পারবে। তারপরে কি আছে? 20 শতক পর্যন্ত আধুনিক। এবং একটা ভালো জিনিস দেখো, উল্লেখযোগ্য যে গ্রন্থগুলি সেগুলো সম্পর্কে পরিচিতি দিতে হবে এবং তাদের গুরুত্ব ও পর্যালোচনা করতে হবে। এটা খুব ভালো, একদম পার্টিকুলারলি কোনখান থেকে প্রশ্ন আসবে সেটা বলে দেওয়া হয়েছে।
তাহলে আমরা প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে দেখছি বিদ্যাসাগর থেকে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, মীর মোশাররফ হোসেন, জগদীশ চন্দ্র বসু এবং বিনয় ঘোষ, এই কজনকে পাচ্ছি। কাব্য সাহিত্যের মধ্যে পাচ্ছি একদম মধুসূদন থেকে শুরু করে বিহারীলাল, রবীন্দ্রনাথ, নজরুল, যতীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, বনানন্দ দাস, বেগম রোকেয়া, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এই কজনকে আমরা পাচ্ছি। আর কথা সাহিত্যের মধ্যে পাচ্ছি বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ৩ বন্দ্যোপাধ্যায়, যাদেরকে আমরা একসঙ্গে বলি। পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুড়ী, সমরেশ বসু, সৈয়দ মুস্তফা সিরাজ, এবং নাটকের মধ্যে আমরা পাচ্ছি মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই সমস্ত টপিকই আমরা আগে পড়েছি। আমাদের এবার পড়ার পদ্ধতিটা তাহলে কিরকম হবে? যেহেতু এখানে আমার আসল জিনিস পড়তে হবে কি, গ্রন্থ সম্পর্কে আলোচনা, তাই তোমরা একটা এরকম চার্ট বানাবে বড় কাগজের, ঠিক আছে? একদিকে এই একই রকম ভাবে এই যে 20 শতক পর্যন্ত যে আধুনিক যুগের সাহিত্যের ইতিহাসটা দিয়েছে, এর জন্য তোমরা প্রথমে একটা দিকে এরকম ভাবে লিখবে গদ্য সাহিত্য বা প্রবন্ধ সাহিত্য, সেখানে লেখকদের নাম দেবে, তাদের উল্লেখযোগ্য প্রবন্ধগুলো কি শুধু সেইগুলোর নাম দেবে। তারপরে আরেকটা জায়গা রাখবে, সেখানটায় এই প্রবন্ধের ক্ষেত্রে কিছু লেখার দরকার হবে না, কিন্তু আমাদের কথা সাহিত্যের ক্ষেত্রে সেটা লিখবার প্রয়োজন হবে। তারপরে রাখবে আরেকটা খোপ, যেখানে তুমি সাল তারিখগুলোকে লিখবে। আচ্ছা, কাব্য সাহিত্যের ক্ষেত্রে সেই একই রকম, মধুসূদন দত্তের কি কি কাব্য কবে বেরিয়েছে এইগুলো সমস্ত লিখবে। তারপরে কথা সাহিত্যের ক্ষেত্রে সমস্ত লেখকদের ধরে ধরে এইরকম আলাদা আলাদা করবে। এবার ওই যে আরেকটা ফাঁকা খোপ আমি বললাম যে এই দুটোর ক্ষেত্রে রাখা ছিল না, সেখানে তোমাকে লিখতে হবে চরিত্রগুলো, ঠিক আছে? যেমন ধরো বঙ্কিমচন্দ্র, উল্লেখযোগ্য চরিত্রগুলি কোন উপন্যাস থেকে এসছে বা কোন উপন্যাসে, ধরো আমি বলছি, ধরো বিষবৃক্ষ উপন্যাস, সেখানে কি কি চরিত্র রয়েছে, সূর্যমুখী, কুন্দনন্দিনী, নগেন্দ্র, দেবেন্দ্র, হীরামালিনী, এরকম ভাবে একটু লিখে রাখবে, কারণ এগুলো খুব মানে ছোট ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, নাটকের ক্ষেত্রেও তাই, নাটকের ক্ষেত্রে অনেক সময় সংলাপটা গুরুত্বপূর্ণ হয়, সেটা একটু দেখে রাখবে। আর কবিতাতেও যে নাম থাকে, নায়িকার নাম আমরা খুব দেখতে পাবো জীবনানন্দ দাশের কবিতায়, মধুসূদনের কাব্যেও আছে কিন্তু, রঙ্গনা কাব্যে ইত্যাদি। তো বিহারী লালের আছে, সারদা, রবীন্দ্রনাথ ঠাকুরের তো আছেই। তো এরকম টুকটাক দেখে একটু রাখবে, তাহলে অনেক সহজ হবে ব্যাপারটাকে যখন তুমি রিভাইজ করবে সেই সময়, ঠিক আছে? তাহলে আমরা 20 শতক পর্যন্ত আধুনিক যুগটাকে এইভাবে দেখতে পারি। এইবার দেখো অনুবাদ ও ভারতীয় সাহিত্যের মধ্যে থাকছেন কালিদাস, সূত্রক কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃতা প্রীতম, প্রেমচন্দ, বিজয় তেন্ডুলকার, গোপীনাথ মহান্তি, আয়াপ্পা পানিক্কর, এরা। আর আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে থাকছেন শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মোপাসা, গেটে, নেরুদা, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে এবং টি.এস. এলিয়ট, এই কজন। এবং এদেরকেও সেই একইভাবে পড়বে, বিশেষত তাদের রচনাগুলির নাম এবং চরিত্রগুলির নাম এবং সাল তারিখ, ব্যাস এটুকু করলেই হবে, আর কিছু বিশেষ থাকবে না। আর যদি কোনো তারা পুরস্কার পেয়ে থাকেন তো, বা তাদের সাহিত্যে যদি কোনো বিশেষ যুগচিহ্ন থেকে থাকে, সেটাও একটু আলাদা করে লিখে রাখতে হবে। গেল ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, এই বিষয়ে আর কি বলবো, এটা একটু অনুশীলনের ব্যাপার, যত অনুশীলন করবে তত এটা সহজ হয়ে যাবে, অনুশীলন করবে। আর শেষে আমরা জানি ব্যাকরণের সমস্ত কিছু আছে, কি নেই আমি এখানে শুধু কয়েকটা লিখেছি। তো সমস্ত কিছু ধ্বনি পরিবর্তন থেকে শুরু করে, শব্দ থেকে শুরু করে, শব্দ ভাণ্ডার থেকে শুরু করে, পদ, কারক, সমাস, বাক্য, বাচ্য সব আছে।
ব্যাকরণের দিকটার ওপর একটু বেশি জোর দিতে হবে। কারণ ব্যাকরণটাই আমরা ছোটবেলা থেকে ভয় পেয়ে আসি। যদি কেউ ব্যাকরণে তোমরা ভালো হয়ে থাকো, যদি বেশ আয়ত্ত আছে, তাহলে তাদের জন্য ততটা চিন্তা নয়। তাও তোমাদেরকে ভালো করে পড়তে হবে। কিন্তু সাধারণ বলতে ব্যাকরণটার ওপর একটু বেশি জোর দিতে হবে। অন্যান্য জায়গাটা তৈরি হয়ে যাবে। তাহলে এইবার আমাদের বিষয় হচ্ছে আমরা কখন কোনটা পড়ব। এই যে এত বিষয়, আমি কখন কোনটা পড়ব, কিভাবে পড়ব। চলো এবারে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, যেগুলো কঠিন মনে হবে এক কাজ করো, সেগুলিকে অগ্রাধিকার দাও। এটা হতে পারে। কঠিন বিষয়গুলোকে আগে পড়ে নাও, পরে আবার রিভাইজ দিতে হবে কিন্তু, তাহলে দুবার হয়ে যাবে। তোমার সময়টাকে ভাগ করা খুব গুরুত্বপূর্ণ। কতটা সময় আছে, কদিন করে যাচ্ছে, এটাও তুমি একটা করতে পারো। একটা জায়গায় তুমি তোমার ক্যালেন্ডার তৈরি করে নিতে পারো যে আমি এ কয়দিনের মধ্যে এ কটা জিনিস পড়বো, তারপর আমি এটা পড়বো, তারপর আমি এটা পড়বো। এই ক্যালেন্ডারটা চোখের সামনে থাকলে পড়াশোনা অনেক বেশি ফাস্ট হয়। আমাদের মনের মধ্যে একটা তাগিদ থাকে যে না, আমার সময় শেষ হয়ে আসছে। আর না হলে কি মনে হবে জানো তো, ও এখনো অনেক সময় আছে। কিন্তু তুমি যে কটা বিষয়ের জন্য যে কটা দিন রেখেছো, সেটার যদি একটা ক্যালেন্ডার তৈরি করে নাও, তাহলে আমাদের মনের মধ্যে একটা তাগিদ থাকে যে করে হোক এই সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে এবং রিভাইজ করতে হবে। এবারে কঠিন বিষয়গুলো আগে পড়লে, পাঠ্য বিষয়গুলো তুমি, আমি বারবার বলছি, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, ভালো করে নজর করো। ওটা তুমি যদি ওইভাবে পড়ো তাহলেই তোমার অনেক নাম্বার উঠে আসবে। যদি ভালোভাবে দাগ দিয়ে পড়ো বা লিখে পড়ো, যেভাবেই পড়ো, যদি তুমি বিষয়টাকে খুঁটিয়ে দেখো, তাহলে তোমার অনেকটা নম্বর সেখান থেকে চলে আসবে। আচ্ছা, তথ্যগুলিকে, পাঠ্য সংক্রান্ত যে তথ্যগুলি রয়েছে সেগুলোকে আলাদাভাবে নোট করো, যাতে ওগুলো একবার চোখ বোলালেই পরীক্ষার সময় তোমার মনে পড়ে যায়। কেমন? আর রেফারেন্স পড়ো। রেফারেন্স পড়া মানে আমি কি বলতে চাইছি, যে কোনো সূত্র পাবে গ্রন্থে, হ্যাঁ, সেই গ্রন্থটা সম্পর্কে একটু বা সেই চরিত্রটা সম্পর্কে বা সেই বিষয়টা সম্পর্কে জানতে আগ্রহী। আমরা পড়তে, পড়তে, সাহিত্য পড়তে, পড়তে তেমন লেখকের লেখা হলে অনেক বিষয়ে, নতুন, নতুন বিষয়ে জানতে পারি। তো এই যে বিষয়গুলো টিকা হিসেবে আমাদের জানা দরকার। যেমন ধরো, আ আমি ধরে নিচ্ছি উম আমি ধরে নিচ্ছি আ নব নব সৃষ্টি, এই অংশটাই। তো এখানে আবেস্তা সম্পর্কে বলা হলো ধরো। তাহলে আবেস্তা কি? এই বিষয়ে একটু জানতে চাওয়া, আবেস্তা সম্পর্কে একটু জানা। এটাকেই আমি বলছি রেফারেন্স পড়া। তো রেফারেন্স পড়ো, রেফারেন্স জানো, তারপরে হচ্ছে সময়ের সদ্ব্যবহার। এটা আমি ভীষণ এটার উপর গুরুত্ব দিতে চাই। সময়টা কিন্তু তোমাদের কাছে একটা নির্দিষ্ট, কাজেই সময়টা অপ্রতুল। তোমরা সেই সময়ের ওপরে গুরুত্ব দাও। সকাল থেকে রাতের সময়, সকালটা ভোর দিকটায়। ভোরের দিকটা মানে ঘুমটা যখন ভেঙে গেল, তোমার সম্পূর্ণ ঘুম হলো, তারপর ঘুম ভেঙে গেল, তারপর চোখে মুখে জল দিয়ে তুমি পড়তে বসে যাও। ১ম কাজ হচ্ছে পড়তে বসা। অন্য সমস্ত কিছুকে সরিয়ে রাখো। এবং রাতের সময় কারোর এমন হয় সকাল দিকটায় পড়া হয় না, হয়তো সকাল দিকটা ঘুম পায়। আবার রাতের দিকটায় পড়া হয়। তো তুমি রাতের দিকটায় পড়ো। যার রাতে পড়া হয় না সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকাল দিকটায় পড়ো। তো যার যেরকম সেই অনুযায়ী এই সকাল এবং রাতের সময়টা খুব সময়টাকে তোমরা ব্যবহার করো। পড়াশোনার একটা নির্দিষ্ট রুটিন তৈরি করো। আমি যেটা বারবার বলছি, একটা ক্যালেন্ডার নিজেদের মতন করে তৈরি করে নাও। এই ৭ দিন আমি এই টপিকটা শেষ করে ফেলব। এই ৭ দিনের মধ্যে আমি এই টপিকটা শেষ করব এবং তারপরে ২ দিন রিভাইজ করব। তারপরে আবার একটা নতুন টপিক শুরু করব। এরকম যেকোনোভাবে, সেটা তোমাদের প্রত্যেকের নিজেদের উপর নির্ভর করে। তোমার যেরকম পড়ার ধরন সেটার উপর নির্ভর করে। আর শুধু করলেই হবে না, তাকে একদম দৃঢ়ভাবে মেনে চলতে হবে। আমি করলাম, ওহ ঠিক আছে কাল থেকে করব। না, এটা নয়। তো তোমাকে খুব শক্ত হতে হবে, খুব স্ট্রিক্টলি মেনে চলতে হবে। কেননা রুটিনটা তুমি নিজেই তৈরি করেছো। এটা তোমার নিজের তাগিদের পড়াশোনা, কাজেই তোমাকে নিজেকেই একদম শক্ত হয়ে সেই রুটিন পালন করতে হবে। আর তোমার তোমার পড়াশোনার ধরনটা কি, এটাকে চেনো সবার আগে। তোমার পড়াশোনার ধরনটা, কে ৮ ঘন্টা পড়ছে, কে ১২ ঘন্টা পড়ছে, কে কি পড়ছে এত কানে নিও না। তোমার পড়ার ধরনটাকে তুমি চেনো এবং সেই ধরন অনুসারে তুমি নিজে চলো, একলা চলো এবং এ পথ তোমার একার, এর যে লক্ষ্য সেটা তোমার একার এবং যে অ্যাচিভমেন্ট সেটাও তোমার একার।
কাজেই তুমি তোমার মতন করে চলো, নিজের প্রতি সৎ থাকো এবং পড়াশুনো করো। এবারে আমার যে বক্তব্য সেটা হচ্ছে শৃঙ্খলাবদ্ধ পঠন পাঠন। দেখো কিভাবে আমি পড়বো? আমি আন্তাবৃত পড়তে পারি না, আমাকে তো বিষয়টাকে বুঝতে হবে। আগে বুঝে নাও, তারপর সেটাকে আয়ত্ত করো। এমসিকিউ সমাধান করো, খুব দরকার সেটা। মক টেস্ট তো হয়, মক টেস্ট দাও, মক টেস্ট দিতে থাকো। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কি, নির্দিষ্ট সময়ের মধ্যে একটা লেখা, একটা উত্তরপত্র শেষ করা, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ করা। আর দেখো এগুলো তো মানে সবার জন্যে সাধারণ যে নিয়মানুবর্তিতা, সবার আগে আমাদের যে সবথেকে বড় শত্রু মোবাইল ফোন, বিভিন্ন সমাজ মাধ্যম, টুং করে একটা শব্দ হলো, আমার মনোযোগে 12টা বেজে গেল, তুমি সাইলেন্ট করে রেখে দাও। তুমি এরকমও করতে পারো যে আমি 2 ঘন্টা পড়বো, 10 মিনিটের একটা বিরতি নেব, সেই সময় আমি মোবাইলটা দেখব। এটাও কিন্তু ভালো, এইভাবে নিজের মনকে মোটিভেট করা যায় যে আমি এখন দেখব না, সাইলেন্ট করে রাখবো। আমার 2 ঘন্টার পড়া হোক, বা আমি একটা নির্দিষ্ট টপিক নিয়ে বসছি, সেটা শেষ হোক, যতটা আমি চেয়েছি, তারপর আমি মোবাইলটা দেখব। কাজেই মোবাইলকে তোমার আস্তে আস্তে তোমার মনোযোগের ব্যবধান হতে দিও না, আস্তে আস্তে তাকে দূরে সরিয়ে দাও, স্ক্রিন থেকে দূরে থাকো। সব সময় নিজের প্রতি বিশ্বাস রাখবে, একটা সদর্থক মনোভাব রাখবে যে হ্যাঁ আমি পারছি, আমি পারবো। এবং পড়াশোনার মধ্যে দিয়েও জীবনটাকে যেভাবে উপভোগ করা যায় সেইটা বোঝার চেষ্টা করো, যে একটা কঠিন বিষয় সেটাকে আয়ত্ত করে নেওয়ার মধ্যে আনন্দ আছে, সেই আনন্দটা পাওয়ার চেষ্টা করো। নিজের প্রতি বিশ্বাস রাখো এবং বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ। আমি কখনো বলছি না শুধু পড়বে পড়বে আর পড়বে, না না, বিশ্রাম করবে। বিশ্রাম আর খাওয়া দাওয়া সেটা না থাকলে শরীর ভেঙে পড়বে, আর শরীর যদি ভেঙে পড়ে তাহলে মন তো একাগ্র হবে না। এইবারে আমরা ধরো এইভাবে সমস্তটা পড়ে ফেললাম, ঠিক আছে? এবার আমরা রিভাইজ কি, রিভাইজ খুব রিভাইজ করতেই হবে। খাতার ক্ষেত্রে যখন আমরা সবসময় জানতাম পরীক্ষা দেওয়ার পরে সবসময় খাতা রিভাইজ করতে হয়, তো পড়াশোনার ক্ষেত্রে সেটা খুব গুরুত্বপূর্ণ। কেননা এটা নিশ্চয় জানো যে আমাদের মন বা আমাদের স্মৃতিশক্তি অনেকটা সমুদ্রের মতো, সমুদ্রের বালিয়াড়ির মতো। এক্ষুনি তুমি সেখানে একটা নাম লিখলে পরের যে স্রোতটা সে এমনভাবে বালি দিয়ে গেল, সেই নাম মুছে গেল। আমাদের স্মৃতিও ঠিক এই জন্য আমরা বারংবার পড়ি, বারংবার পড়ে সেই যে লেখাটা তাকে গভীরতর করে তুলি, গভীর থেকে আরো গভীরতর করে তুলি, তাই তো? তো এই জন্যই একটা পড়া আমি পড়লাম, তারপরে আরেকটা পড়লাম, দেখবে সেটা মনে হবে যেন ভুলে গেছি। আগের পড়াটা আমি ভুলে গেছি, এটা পরীক্ষার সময় প্রায়শ হয়, সবার হয়, তাই কোনো চিন্তার নেই। তুমি কখনো ভাববে না যে আমি ভুলে গেছি, হলোনি, কিন্তু মনে আছে। তাই জন্য তোমায় কি করতে হবে? রিভিশন করতে হবে। তো তুমি এরকম করতে পারো যে প্রত্যেক সপ্তাহের শেষে 2 দিন তুমি রাখছো রিভিশন করার জন্য। সপ্তাহ বলতে 7টা দিন তোমার হাতে, এবং তারপরের 2টো দিন তুমি রিভিশন করছো। এটাও তুমি করতে পারো। আবার একবারে সমস্ত পড়া করে নিয়ে তারপরের 15 দিন আমি বড় রিভিশন করব, তারপরের কয়েকদিন আমি একদম ছোট রিভিশন করব, এরকম ভাবেও করতে পারো, যার যেরকম হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্যাকরণের সূত্র, এগুলোই সবথেকে ভোগান্তি দেয়। তো এগুলোকে তুমি আলাদা করে নোট করে রাখো, এবং আলাদা খাতায় থাকার, তোমার পড়তে যখনই মাথায় আসবে দেখবে এ মা ওই নোটটা, ওই সূত্রটা ভুলে গেছি বোধহয়, সঙ্গে সঙ্গে তুমি দেখে নাও। এইভাবে যদি তুমি দেখে নাও তাহলে তোমার অনেক বেশি থাকবে। যখন তোমার মনে হবে আমি ওইটা ভুলে গেছি, তখন একবার দেখে নেবে সেই মুহূর্তে, তাহলে তোমার মনে থাকবে। যা কঠিন লাগে সেটা যদি বানানই হোক বা কোনো কিছুর অর্থই হোক বা সাল তারিখ বা ভাষাতাত্ত্বিক বিষয় যেটাই হোক না কেন, তাকে তুমি আলাদা করে লিখে রাখো। এই লেখার ফলে আমাদের মাথায় স্মৃতিটা আরো বেশি গভীর হয়। লিখে রাখো এবং মাঝে মাঝে দেখো, ঝালিয়ে নাও। আর সব থেকে বড় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে বারংবার মক টেস্ট দাও। এই মক টেস্ট কিন্তু তোমাকে রিভাইজ করতে বাধ্য করবে, তার ফলে তোমার মনে থাকবে, এবং যতবার তুমি পরীক্ষা দিচ্ছ, উত্তরগুলোকে করছো, তত দৃঢ়ভাবে তোমার মনে স্মৃতিগুলো গেঁথে যাচ্ছে। কাজেই আমরা এটা নিয়ে আলোচনা করলাম যে আমরা কিভাবে পড়বো,
কিভাবে সময়টাকে আমাদের নিজেদের কাজে ব্যবহার করব এবং রিভিশনের জন্য আমরা কি করব? আমরা কি একবারে রিভিশন করব? না সপ্তাহান্তে রিভিশন করব? এখানে আমার কিছু বলার নেই। তোমরা তোমাদের মতন করে করতে পারো, সপ্তাহান্তে ২ দিন করে করতে পারো অথবা পুরো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই যেটা বললাম রুটিনটা একদম দৃঢ়ভাবে মেনে চলতে হবে। যে আমি ১ মাস পুরো আগে পড়ার জন্য আমি এটা এতদিন পড়বো, এটা এতদিন পড়বো। তারপরের ১৫ দিন আমি খুব ভালো করে রিভাইজ করব এবং তারপরের যে কদিন থাকবে একদম তাড়াতাড়ি র‍্যাপিড যেটা বলে, খুব তাড়াতাড়ি সেটাকে পড়ব। তাহলে তোমার ২ টো রিভাইজ তো তোমাকে দিতেই হবে। ২ টো রিভাইজ যদি তুমি দাও তাহলে পরীক্ষার হলে খুব সহজে মনে পড়ে যাবে। এইবারে বিশ্রামের কথা আমি বলব। দেখো কখনো ভয় পাবে না। পরীক্ষা দিয়ে কি হবে সেটা তোমার হাতে নেই। সে কথা পরীক্ষার পরে ভেবো। এখন সামনে পরীক্ষা, কাজেই পরীক্ষাটার জন্য যা, যা করণীয়, যা, যা পড়ার সব পড়তে থাকো। যেমনভাবে বললাম সেরকমভাবে পড়তে থাকো। দৃঢ়ভাবে নিজের রুটিন মেনে চলো এবং মোবাইল ফোনটা প্লিজ দূরে রাখো। হ্যাঁ? তাহলে তুমি বলবে আমার কি কোনো মানসিক একটা কোনো বিশ্রাম থাকবে না? একটা রিল্যাক্সেশন থাকবে না? একটা বিনোদন থাকবে না? তাহলে আমি বলব দেখো আ আমাদের পড়তে, পড়তে ক্লান্ত লাগবেই। লাগেই এটা। এটা তোমারও লাগে, আমারও লাগে। এবং মস্তিষ্ক খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। আমাদের সেখানে অক্সিজেন এবং গ্লুকোজের ঘাটতি একটা ঘটে। তার ফলে আমাদের ঘুম পায়। যখনই ঘুম পাবে তোমার দরকার হয় তুমি তখনই একটা ছোট করে ঘুম পাওয়ার ন্যাপ বলা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ, জানো তো? তো এই যে ১৫-২০ মিনিটের ছোট্ট যে ঘুমটা হয় সেটা খুব গভীর ঘুম হয় এবং দারুণ একটা রেস্ট হয়ে যায় শরীরের। তারপরে তুমি যখন জেগে উঠছো তখন দেখবে অনেকটা ঝরঝরে লাগবে। এই পাওয়ার ন্যাপ হ্যাঁ, আমি শুনেছি যে স্বয়ং উত্তম কুমারও নিতেন কাজের ফাঁকে, ফাঁকে। তো যারা প্রচুর কাজ করে, যারা প্রচুর আ মাথা খাটায় তাদের কিন্তু এরকম ছোট্ট, ছোট্ট পাওয়ার ন্যাপের দরকার হয়। তোমাদেরও দরকার হবে এবং যখনই এরকম মনে হবে চট করে ৫-১০ মিনিট ঘুমিয়ে নেবে দেখবে অনেক ফ্রেশ লাগবে। যদি মনে করো আমার ঘুম ভাঙতে নাও পারে তাহলে তুমি অ্যালার্ম দিয়ে রাখো। অ্যালার্ম দিয়ে রাখো সেক্ষেত্রে। আর যদি তুমি তা না করো, তুমি যদি মনে করো না, না আমার ঘুমানো চলবে না, একদম চলবে না, আমি পড়তেই থাকবো, পড়তেই থাকবো, তাহলে কিন্তু সেই পড়া মাথায় ঢুকবে না। কাজেই মাথাকে সবসময় সতেজ রাখতে হবে। সেই জন্য তোমাকে ঘুম তো দিতেই হবে, রাত্রের ঘুম তো আছেই। কিন্তু আমি জানি ওরকম বললেই হয় না যে রাত্রে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সেটা তুমি পারবে না। অনেক বড় সিলেবাস, তোমাকে পড়তে হবে ভালো করে। কাজেই তুমি মাঝখানে, মাঝখানে ঘুম নাও এবং তোমার পড়ার যে সময়টা তোমার ভালো মুখস্থ হয়, ভালো পড়া হয়, মাথায় ভালোভাবে ঢোকে, সেটা সকালে হোক বা রাত্রে হোক, সেই সময়টাকে তুমি সুন্দর করে ব্যবহার করো। আর আরেকটা জিনিস তোমার পড়াশোনার এই যে বলছো একটা ক্লান্তি আসে, একটা মানসিক ক্লান্তি আসে। সেটার জন্য প্রকৃতির সান্নিধ্য দরকার। আমি জানি যে আমরা শহর অঞ্চলে বাস করি। এখানে আমরা চাইলেই গাছপালা, মাঠ দেখতে পাই না। কিন্তু তা সত্ত্বেও তুমি সকালবেলায় ছাদে তো যেতে পারো। তোমার বাড়ির পাশে লাগোয়া মাঠটায় ১ পাক দৌড়ে তো আসতে পারো। একটু তো প্রাণায়াম করতে পারো বা একটু তো তুমি মনটাকে স্থির করার জন্য যেটা দরকার তাকে যতই আমি মেডিটেশন বলি বা যাই বলি সেটা করতে পারো। তো শারীরিক কসরত ভীষণ দরকার। কেননা দেখো আমি এখানটায় লিখেছি যে শরীরচর্চা আমাদের খুব দরকার। বিশেষ করে যখন আমরা খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করি, কোনো কিছুর জন্য প্রিপেয়ার হই, তখন আমাদের মস্তিষ্ক এতে আনন্দ অনুভব করবে। আর তাতে ডোপামিন বলে একটা হরমোন আছে, তোমরা আরো ভালো জানবে। আমি তো বিজ্ঞান বিষয় পড়াই না। কিন্তু সেটার ক্ষরণে আমাদের আনন্দ এবং শক্তি দুটোই বাড়ে। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। একটু ব্যায়াম করবে সেটা বাড়ানোর জন্য। আর তা বলে এই বলিনি যে প্রচুর পরিশ্রম করতে হবে, না এমন কিছুই না। একটু যোগ ব্যায়াম করো, একটু ফ্রি হ্যান্ড করো, একটু হাঁটো, একটু দৌড়ো। এই শারীরিক কসরতটা করো। দেখবে তুমি সারাদিন বেশ চনমনে থাকবে। তোমার মনটা চনমনে থাকবে এবং মনে হবে যে আমি বেশ একটা সদর্থক দিন কাটাচ্ছি। যেমন দিন আমরা কাটাই ঘুরে বেরিয়ে আনন্দ করে মানে আমরা কিন্তু তাকে সঠিক ব্যবহার করি না, সময়ের মূল্য দিই না। কাজেই সময়ের মূল্য দাও, সময় তোমায় মূল্য তো আর কি বলবো? সকলকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা পরীক্ষা দিতে চলেছো।
আগামী দিনে শিক্ষক শিক্ষিকা হতে চলেছো। সবাইকে আমি অজস্র শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি এবং বলছি সেই সঙ্গে তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার হও, তাহলে তোমার লক্ষ্য এবং তোমার মধ্যে ব্যবধান অনেক কমে যাবে বা একদমই আর থাকবে না। তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। ভালো করে পড়াশুনো করো আর যেরকমটা আমি বললাম যতটা সম্ভব সেটা পালন করার চেষ্টা। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ